প্রিয়জনদের সঙ্গে আনন্দ উদযাপন শেষে আবারও ঢাকা ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। 10 দিনের ছুটি শেষে রবিবার খুলছে সরকারি অফিস, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। এর আগে বাস, লঞ্চ এবং রেল স্টেশনে দেখা যাচ্ছে রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। আফজাল হোসেনের রিপোর্ট। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ শেষে আবারও কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। ঈদের 10 দিন ছুটি শেষে রবিবার খুলছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এর আগেই রাজধানীর লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন এবং বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড় বেড়েছে। ঈদ আসলে সবার জন্য খুশি বয়ে আনে। আমাদের সবার মধ্যেই আসলে এই ঈদটা আমাদের জন্য অনেক খুশির একটা ছিল। সব মিলায় বলা যায় আলহামদুলিল্লাহ সব ভালো কাটছে। অবশ্যই যাওয়ার পরে তার আসতে ইচ্ছা করে না, স্বাভাবিক। আর আমি তো ভার্সিটিতে পড়ি, তো হল লাইফ কষ্টদায়ক। এদিকে কমলাপুর রেল স্টেশনে প্রতিটি ট্রেন থেকেই ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি যাত্রী নামছেন। তবে যাত্রীদের বেশিরভাগের মুখে নেই মাস্ক। স্বাস্থ্যবিধি মানার বিষয়েও রয়েছে অনীহা। নিরাপদ যাত্রা আর গ্রামে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। ঈদের দিন গরু জবাই করছি, এরপরে বাচ্চা ভোলাবার নিয়ে ঈদ গায়ে গেছি, কোলাকুলি করছি, তাদের নিয়ে খুব আনন্দমুখী ঈদ করছি। পরিবার, আত্মীয় স্বজন সকলকে নিয়ে ঈদের ছুটি কাটাইছি আর তো সব মিলে আলহামদুলিল্লাহ ঈদের ছুটি খুব ভালো কাটছে আর কি। আলহামদুলিল্লাহ পরিবারের সাথে ঈদ খুবই ভালো কেটেছে। আমরা আজকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে আসছি। আমাদের অফিস শুরু হয়ে গেছে, তাই চলে আসতে হয়েছে। প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। তারা বলছেন পরিবারের সাথে ঈদের যে মধুর স্মৃতি তা অনুপ্রেরণা যোগাবে আগামীর পথ চলার। এছাড়া কুরবানির যে শিক্ষা পেয়েছেন তা কাজে লাগাতে চান ভবিষ্যতের জীবনে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ঈদুল আজহার ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা মানুষের ঢলে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও যানবাহনের ধীরগতি। সকাল থেকে সিরাজগঞ্জের যমুনা সেতু, পশ্চিম সংযোগ মহাসড়ক এবং টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 30 কিলোমিটার জুড়ে এই যানজটের সৃষ্টি হয়। যানজট ও ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। যমুনা সেতুর উপরে 3 থেকে 4টি গাড়ি বিকল হওয়ার কারণে এমন যানজট দেখা দিয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, আর সে কারণেই রয়েছে যানবাহনের বাড়তি চাপ। শুক্রবারের তুলনায় শনিবার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেশি। যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কে উভয় লেনে যানজটে পড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বেশি। এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ঢাকামুখী মানুষের খবর জানাচ্ছেন প্রতিনিধি শেখ মমিন। আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। পবিত্র ঈদুল আজহা ঈদ উৎসব শেষে আজ রাজধানী ঢাকায় কর্মক্ষেত্রে ফিরছে হাজার হাজার মানুষ। আর এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই আজকে ছোট বড় যানবাহনের সংখ্যা বেড়েছে সব থেকে বেশি। সকাল থেকেই আমরা সরজমিন ঘুরে দেখেছি ঘাটের জিরো পয়েন্ট থেকে যে ফেরিঘাট এলাকা সব সংযোগ সড়কেই ছোট ছোট বা বড় যে যানবাহনগুলো সেই ভিড় আমরা দেখেছিলাম। এবং এই বিষয়টি নিয়ে আমরা বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে ছোট বড় মিলে মোট 17টি ফেরি চলাচল করছে এবং এই 17টি ফেরি দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এবং অন্যদিকে লঞ্চ ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই নৌপথে 20টি লঞ্চ চলাচল করছে এবং 20টি লঞ্চ দিয়েই যাত্রীদের পারাপার করা হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা যদি বলি যে ঘাটে সকাল থেকেই যাত্রী ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং উপচে পড়া ভিড় রয়েছে ফেরিঘাট এলাকায়। এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে সর্বশেষ। মমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের প্রতিনিধি একেএম শিশির রয়েছেন গাজীপুরে, তার কাছ থেকে জেনে নেব মহাসড়কের সার্বিক পরিস্থিতি। দীর্ঘ 10 দিন ছুটি কাটিয়ে ইতিমধ্যেই যারা নারীখানে বাড়িতে ফিরেছিল তারা কিন্তু কর্মস্থলে ফেরার জন্য
ইতিমধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের যে উঠতে পড়া ভিড় সেটি আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তের চিত্র যদি আমি আপনাকে দেখাতে চাই, এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকা। এখানে যারা গর্মুখ মানুষ বাড়িতে ফিরেছিলেন বিভিন্ন ভোগান্তি নিয়ে, সেই ভোগান্তি শেষে পরিবার পরিজনদের সাথে ঈদ করার পর নিজ নিজ কর্মস্থলে ফেরার জন্য ইতিমধ্যেই তারা ফিরছেন এবং কর্মস্থলে ফিরবেন বলে সবাই কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু বেশ চাপ রয়েছে। আমরা দেখেছি বেশ কয়েকদিন যাবৎ কিন্তু কর্মমুখী মানুষ তাদের কর্মস্থলে ফেরার জন্য কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঢাকার ভিতরে প্রবেশ করছে। আমরা সকাল থেকে দেখেছি আজ কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি যাত্রী এবং যানবাহনের চাপ লক্ষ্য করা যাচ্ছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আগামীকাল কিন্তু শতভাগ কলকারখানা এবং অফিস আদালত যেগুলো রয়েছে সরকারি বেসরকারি সবকিছুই কিন্তু আগামীকাল খোলা হবে এবং সেই উপলক্ষেই কিন্তু যারা বাড়িতে গিয়েছিলেন ঈদ করেছেন পরিবার পরিজনদের সাথে, সেই ঈদ শেষে এখন কর্ম ব্যস্ততার যে কর্মনগরী গাজীপুর সহ ঢাকার ভিতরে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়েই হাজার হাজার মানুষ কিন্তু প্রবেশ করছে। এই মুহূর্তের চিত্র আমি যদি আপনাদের একটু দেখিয়েছি, যেখানে কিন্তু মানুষ আপনার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে এসে বাসে নেমে এবং অটো রিক্সা এবং বিভিন্ন যে ছোট ছোট গণপরিবহন রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আসলে মানুষ তাদের কর্মস্থলে ফিরবে বলে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে আজ ভিড় জমাচ্ছেন। তো আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে যাত্রীদের যাতে কোনো ভোগান্তি কিংবা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু নাওজুর হাই থানার যে ওসি রয়েছেন তিনি কিন্তু তার যে টিম রয়েছেন টহল টিম, তারা কিন্তু নিয়মিত টহল দিচ্ছেন বলে আমাকে জানিয়েছেন, যাতে যাত্রীরা নির্বিঘ্নে তাদের কর্মস্থলে এবং বাড়িতে যেখানে ঢাকার ভিতরে যাতে প্রবেশ করতে পারে সেজন্য তারা যথেষ্ট সচেতন রয়েছেন এবং যানজট নিরসনের জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে কর্মস্থলে ফেরা মানুষের সর্বশেষ খবর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি AKM শিশির। চলে যাব পরের সংবাদে। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। আবারও সড়কে বাড়ছে যানবাহন সহ মানুষজনের সংখ্যা। তবে আগামী সপ্তাহের মধ্যে পুরোদমে অতীতের মতো সড়কে বাড়বে যানবাহনের চাপ এবং মানুষের আনাগোনা। বিশেষ করে বিভিন্ন অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য কর্মসংস্থান রোববার থেকে চালু হতে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা শুরু হতে যাচ্ছে। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। ঈদের ছুটি শেষ হয় রোববার থেকে পুরোদমে কর্মদিবস শুরু হয় সেই চিরচেনা যানজট আর কর্মব্যস্ততা নগরী রাজধানী ঢাকা আবারও কর্মমুখর হয়ে উঠতে শুরু করেছে। তাই তো নগর জুড়ে গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, মোটরসাইকেল ও মানুষের আনাগোনা বেড়েছে। মেট্রো রেলেও কর্মব্যস্ত মানুষের ভিড়। দীর্ঘ ছুটি কাটিয়ে শুনশান নগরী আবারও কর্মচাঞ্চল্যতার রূপ ফিরে পাওয়ায় কি বলছেন নগরবাসী? ঈদের পরে আবার সেই আগের মতোই রাস্তায় মানে প্রচুর জ্যাম। এখন যানজটটা বৃদ্ধি পাবে, একটু কর্মব্যস্ত হয়ে থাকবে, কিন্তু স্বাভাবিক ঢাকার তো এটাই তো চিরচেনা রূপ। ঈদের ছুটির শেষে আর কি আবার ব্যস্ত শহর হয়ে গিয়েছে, সবাই আবার ফিরে এসেছে। তো এখন আবার সেই যানজট, মানুষজন, ভিড় সে আগের মতোই তো। আর এদিকে ছুটি শেষ হয় সব বিপণী বেতানগুলোতে এবং ফুটপাতের দোকানগুলো খুলতে শুরু করেছে, বাড়ছে বেচাকেনা। দোকান খোলার মূল উদ্দেশ্য হচ্ছে ঈদের পরে আমাদের ভালো একটা সেল হয়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কের শৃঙ্খলা দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশরা বলছেন, সড়কে এখনো যানজট কিংবা চাপ না বাড়লেও আগামী সপ্তাহ থেকে পুরোদমে শুরু হবে কর্মযোগ্য। ঈদের পরপরে যে অবস্থাটা ছিল আজকের দিনে দেখতেছি অনেকটাই চাপ বেড়েছে। তো আর এই চিরচেনা রূপে ফিরতে আমাদের আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। দীর্ঘ ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ততা নগরীর রাজধানী যেন কর্মমুখর হয়ে উঠেছে, যার ফলে রাস্তাঘাটে এভাবে যেন জনসমাগম সৃষ্টি হচ্ছে। তবে এসব মানুষের দাবি যে চিরচেনা রূপে ঢাকা ফিরতে শুরু করেছে, সেই চিরচেনা রূপ যেন কখনো ভোগান্তিতে পরিণত না হয়। ফার্মগেট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন ঘিরে ছোটখাটো ঘটনা ঘটবেই। সকালে রাজধানীতে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। অন্তর্বর্তী সরকারের বিগত 11 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না। মারণাস্ত্র বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না,
বাট আপনারা জানেন এপি ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না, একটা এক রুলে কিন্তু তৈরি হয়েছে। এখন এদের রুল হয়েছে ডিউরিং ইভেন যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয়, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে। মারণাস্ত্র বলতে হলে ওইটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গত 15 বছর দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি, তাই বাংলাদেশের নির্বাচন চায় না এমন কোনো দল নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে জহুরুল হক হলে নির্বাচন ও জাতীয় ঐক্যের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বক্তারা বলেন, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ না থাকতো তাহলে জুলাই গণ অভ্যুত্থান সফল হতো না। গত 15 বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে, পছন্দের মার্কাকে, পছন্দের দলকে তারা ভোট দিতে পারে না। শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছেন। আমাদের যে পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ হিসাবে দাবিদার, মুখোশধারী গণতন্ত্রের দাবিদার, গণতন্ত্রের জন্য সব থেকে বিপজ্জনক শক্তি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে তাকে 6 বছর জেলে রাখা হয়েছিল। যদি এই গণঅভ্যুত্থান আমরা সফল করতে ব্যর্থ হতাম তাহলে তাকে আমরা জীবিত পেতাম কিনা সন্দেহ। যুক্তরাজ্যের 4 দিনের সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 10:45 তাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা 7:15 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 4 দিনের এই সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও গতকাল বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত এবং মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, এজন্য সিপিসি এবং সিআরপিসি অধ্যাদেশ নিয়েও কাজ চলছে। শনিবার আইনগত সহায়তা প্রদান আইন 2000 অধিকতর সংশোধন করবে প্রণীত অধ্যাদেশ নিয়ে বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা শেষে কথা বলেন তিনি বলেন, দেশে বছরে 5 লাখ মামলা দায়ের হয়, এর মধ্যে লিগ্যাল এইডে 35,000 মামলা নিষ্পত্তি হয়। এই হার 2 লাখে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এতে মামলার সংখ্যা 40% কমবে। আমরা আমাদের নিজস্ব সামর্থ্যের ভিত্তিতে ইনশাআল্লাহ আমাদের যে থার্ড অবজেক্টিভ আপনাদের বললাম, মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া, সেটার লক্ষ্যে ইনশাআল্লাহ লক্ষ্য স্থির করেছি। 1 জুলাই থেকে কাজ শুরু করব। সবসময় একটু কঠিন লক্ষ্য স্থির করি। লক্ষ্য স্থির করলে 1 জুলাই না হলেও অন্তত 15 জুলাইয়ের দিকে আমরা কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমাদের যে হাজারো যে ছাত্র জনতা তাদের জীবনের বিনিময়ে, তাদের অসীম আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুবর্ণ সুযোগ আমাদের কাছে এনে দিয়েছে, আমরা মনে করি মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিলে, ন্যায় বিচার নিশ্চিত করলে আমরা সেই লক্ষ্যে কিছুটা হলেও অবদান রাখতে পারবো। পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও রেল সড়ক যোগাযোগ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফয়জুল কবির খান। সকালে সিলেটের জাফলং এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তারা একথা জানান। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই এলাকা নিয়ে একটি মহা পরিকল্পনা গ্রহণ করা হবে। খনিজ সম্পদ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফয়জুল কবির খান বলেন, অবৈধভাবে উত্তোলিত পাথর ক্র্যাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা অনিয়ম এবং পরিবেশের জন্য হুমকি। সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে পাথর উত্তোলন করে, এবং এই যে ক্রাশারগুলো, এগুলো তো সর্বনাশ করে দিয়েছে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা, যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে
এখানে যে এই যে ক্রাশারগুলো আছে এগুলোকে দেখাতে সরাতে হবে। টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগড়ায় 3 খালে ভাঙন, পানির স্রোতে ভেঙে পড়েছে ব্রিজ, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষের। চট্টগ্রামের লোহাগড়া থেকে শাহজাদা মিনহাজের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগড়ার ডলু, হাতিয়া ও হাঙ্গর খালের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। আধুনগর ইউনিয়নের হাতিয়ার খালের পানির স্রোতে রোস্তমের পাড়া সড়ক ভাঙনের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দেখা দিয়েছে নতুন করে ভাঙন। বিভিন্ন সড়ক ভাঙার পাশাপাশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু সেতু। হাঙ্গর খালের পুরাতন ভাঙন সংস্কার না করায় বর্ষা মৌসুমে লোকালয়ে পানি ঢুকে বন্যার আশঙ্কাও করছেন স্থানীয়রা। নদীগর্ভে বসতঘর বিলীন হওয়ায় আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন এসব খালপাড়ের বাসিন্দারা। নদীর পানিতে রাস্তা ভেঙে যাওয়ার কারণে আমরা নিয়মিত স্কুলে যেতে পারতেছি না। এই রাস্তা দিয়া বিশেষ করে আউলিয়া মসজিদ, চুলুতি উচ্চ বিদ্যালয়, চুলুতি হাই স্কুল, চুলুতি মহিলা মাদ্রাসা, চুলুতি আগ্নেয় কামিল মাদ্রাসা শত শত ছাত্রছাত্রী যাতায়াত। অন্যান্য স্থানীয় সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ধসে পড়েছে সোনাছড়ি সড়কের রাতার ছড়ার উপর সেতুটিও। সেতু ধসে যাওয়ায় দুপাশের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত এসব ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বর্ষার পানিতে আমাদের রাস্তাটা ভেঙে পড়েছে। যদি লোহাগড়া প্রশাসন যদি আমাদের রাস্তাটা যদি ভালো করে দেয় তাহলে আমাদের জন্য খুবই উপকারী হবে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে, জানিয়েছে উপজেলা প্রশাসন। বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত করা হবে বলেও জানানো হয়। আমরা ইতিমধ্যে আমাদের চেয়ারম্যানদেরকে নির্দেশনা দিয়েছি, তারা আমাদের ডিপ্রোগ্রাম রয়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত কি ধরনের ক্ষতি হয়েছে প্রত্যেকটা ইউনিয়নে সেই ডাটাটা আমরা কালেকশন করছি। আমরা এটা সরকারের নিকট প্রেরণ করে দিব। আশা করি আমরা এই ক্ষতিগ্রস্তদের তালিকা দেওয়ার পরে যে সহযোগিতা পাবো আমরা সেটা ডিস্ট্রিবিউট করে দিব। ইলিয়াস কমল, মাই টিভি। লালমনিরহাটের 2 উপজেলার 3 সীমান্ত দিয়ে আবারও 12 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ভোরের দিকে পাটগ্রাম এবং হাতিবান্ধা সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি এবং স্থানীয়রা জানায়, হাতিবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে বিএসএফ 3 জনকে পুশিন করলে তারা বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে চলে আসে। সকালে গ্রামবাসী তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। অপরদিকে একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্তে বিজিবি এবং গ্রামবাসীর বাধায় অপর 3 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফের। এদিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভোরে অপর 6 নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তবে পরবর্তীতে বিজিবি এবং সীমান্তের লোকজন তাদেরকে আবারও সীমান্তের কাঁটাতারের বেড়ার এপাশে ভারতীয় অংশে ফেরত পাঠিয়েছে। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকার আকাশ আজ সকাল থেকেই ছিল হালকা মেঘের আনাগোনা। তবে বৃষ্টির দেখা নেই, বরং দিনের শুরুতেই তাপমাত্রা উঠে গেছে প্রায় 30 ডিগ্রিতে। আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা ভোরেই গরমের প্রবল উপস্থিতি জানান দিয়েছে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। এ সময়ের মধ্যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজও ঢাকাবাসীকে গরমের মধ্যে দিনের কার্যক্রম চালিয়ে যেতে হবে।